সেদিনের বৃষ্টিটা বেশ উপভোগ্য ছিল। কিশোরী ও আমি তারানাথের বাড়িতে বসে গরম গরম তেলে ভাজাতে কামড় বসাচ্ছি আর অল্প অল্প করে চা পান করছি। ঠিক সেই সময় কিশোরী বলে উঠল, আচ্ছা তারানাথ, শুনেছি আত্মা অবিনশ্বর, মানে যার ধ্বংসও নেই সৃষ্টিও নেই, এইটা কি সত্যি? বেশ মন দিয়ে শুনলেন কথাটা তারানাথ। তারপর বাইরের দিকে তাকিয়ে উদাসীন কণ্ঠে বললেন, একেবারে সঠিক কথা, ঠিক বলেছ। শুধু অবিনশ্বর বললে ভুল হবে কিশোরী। আত্মা হলো কালের অতীত, দেশের অতীত। এর জন্ম নেই, মৃত্যু নেই। এটা কোনো এক নির্দিষ্ট দেহে আবদ্ধ থাকে না, ঠিক যেমন বাতাস কোনো এক খাঁচায় আটকে থাকে না। তার কথায় যেন এক অতীন্দ্রিয় জগতের ছবি ফুটে উঠেছিল। আমি জিজ্ঞেস করলাম, কিন্তু ঠাকুরমশাই, যদি আত্মার সৃষ্টি না থাকে তাহলে তার শুরুটা কিভাবে হয়? আর যদি মৃত্যু না থাকে তাহলে এই যে আমরা শরীর ছেড়ে চলে যাই, সেটা কি? তারানাথ স্মিত হাসলেন। সুন্দর প্রশ্ন করেছ। দেখো, সৃষ্টি বা বিনাশের ধারণাটা আমাদের জাগতিক বুদ্ধির সীমাবদ্ধতা থেকেই আসে। যা কিছু আমরা দেখি, ছুঁই, অনুভব করি, তার একটা শুরু আর শেষ থাকে। কিন্তু আত্মা সেই সব কিছুর ঊর্ধ্বে। তাকে বোঝার জন্য আমাদের এই 5 ইন্দ্রিয়ের বাইরে গিয়ে ভাবতে হবে, বুঝতে পারলে? তিনি হাতের ইশারায় বাইরের প্রকৃতিকে দেখালেন। এই যেমন ধরো, এই বৃষ্টির জল মেঘ থেকে ঝরে পড়ছে, আবার মাটি ছুঁয়ে নদীতে মিশে যাচ্ছে, তারপর নদী থেকে সাগরে, আবার সাগর থেকে বাষ্প হয়ে পুনরায় ফিরে যাচ্ছে মেঘে। জলের রূপান্তর হচ্ছে বারবার, কিন্তু জল কি কখনো শেষ হয়ে যায়? না। তেমনি আত্মারও রূপান্তর ঘটে এক দেহ থেকে অন্য দেহে। একেই বলে পুনর্জন্ম। কিশোরী মুগ্ধ হয়ে শুনছিল, তার চোখে এক নতুন কৌতূহলের ঝলক। তার মানে আমাদের এই জীবনের আগে আমরা অন্য কোনো রূপে ছিলাম, আর এই জীবনের পরেও থাকব? একদম তাই। তারানাথ বললেন, আমাদের স্মৃতিশক্তি এই জন্মের মধ্যেই আবদ্ধ, তাই পূর্বজন্মের কথা আমাদের মনে থাকে না। কিন্তু আমাদের কর্ম, আমাদের ভাবনা, আমাদের ইচ্ছা, এরাই আত্মাকে পরিচালিত করে। আমরা যা বপন করি তাই ফসল পাই। এই জীবনের কর্মফলই আমাদের পরবর্তী রূপ নির্ধারণ করে। তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। আসলে কি জানো, আত্মা এক অনন্ত যাত্রার পথিক। জন্ম মৃত্যুর এই চক্র তার বিশ্রাম স্থল নয়, বরং অভিজ্ঞতা অর্জনের এক অবিরাম পাঠশালা। যত আমরা নিজেদের আত্মা সম্পর্কে সচেতন হব, তত আমরা এই জাগতিক বন্ধন থেকে মুক্তি পাওয়ার পথ খুঁজে পাব। বাইরে বৃষ্টি ততক্ষণে ধরে এসেছে, আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। কিন্তু তারানাথের কথায় আমাদের মনের ভেতরে এক নতুন চিন্তার মেঘ জন্মাচ্ছিল, যা হয়তো সহজে কাটবে না। তেলে ভাজা আর চা তখন ঠান্ডা, কিন্তু সেদিকে আমাদের কোনো ভ্রুক্ষেপ ছিল না। সেই গম্ভীর আলোচনার পর আমাদের সকলের মনে একটা অন্যরকম আবেশ তৈরি হচ্ছিল। তারানাথের কথাগুলো যেন আমাদের চিন্তার নতুন দিগন্ত খুলে দিয়েছিল। হঠাৎই কিশোরী তারানাথের দিকে তাকিয়ে বলল, ঠাকুর, আপনার কথাগুলো শুনে আমার মনটা কেমন যেন অস্থির লাগছে। মনে হচ্ছে যেন একটা পর্দার আড়ালে কিছু লুকোনো আছে, আর আপনি সেই পর্দার কোণটা শুধু তুলে ধরলেন মাত্র। আচ্ছা, আপনার জীবনে আত্মা সম্পর্কিত এমন কোনো ঘটনা কি ঘটেছে যা আপনাকে এই উপলব্ধিতে পৌঁছতে সাহায্য করেছে? মানে যা আপনার এই বিশ্বাসকে
আরও দৃঢ় করেছে। তারানাথ মুহূর্তের জন্য চুপ করলেন। তার চোখ জোড়া চলে গেল জানলার বাইরে, যেখানে সদ্য বৃষ্টিস্নাত গাছপালাগুলো যেন সতেজ হয়ে উঠছে। একটা দীর্ঘশ্বাস ফেলে তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন। তার কণ্ঠে সেই উদাসীনতা আবার ফিরে এলো, যা তাঁর গভীর চিন্তাভাবনার পরিচয়। ঘটেছে বই কি কিশোরী, জীবনের প্রতিটি মোড়েই তো আত্মা আর তার কর্মফলের খেলার নিদর্শন দেখা যায়। তবে কিছু ঘটনা সত্যিই ব্যতিক্রমী হয়, যা মনের গভীরে স্থায়ী ছাপ ফেলে যায়। তারানাথ কিছুটা সময় নিল, যেন গভীর অতীতে ডুব দিয়েছেন। তার মুখমণ্ডলে একটা অন্যরকম ছায়া পড়ল, যা দেখে মনে হচ্ছিল তিনি কোনো অস্বস্তিকর স্মৃতির মুখোমুখি হচ্ছেন। সেটা আজ থেকে প্রায় 30 বছর আগের কথা। তিনি শুরু করলেন। আমি তখন গ্রাম ছেড়ে শহরে থাকতাম। একদিন এক অদ্ভুত চিঠি এলো আমার কাছে, আমার নিজের গ্রাম থেকে। চিঠিটা পাঠিয়েছিল বংশী কাকা। তিনি আমার ছোটবেলা থেকেই আমাকে খুব স্নেহ করতেন, আর গ্রামের একরকম অভিভাবকই ছিলেন বলা যায়। তার লেখা ছোট ছোট অক্ষরে চিঠিতে যা লেখা ছিল, তা পড়ে আমার সারা শরীর হিম হয়ে গিয়েছিল। তারানাথের চোখ জোড়া কিছুটা বিস্ফারিত হয়ে উঠল। আমরা দুজনেই রুদ্ধশ্বাসে তাঁর দিকে তাকিয়েছিলাম। বংশী কাকা লিখেছিলেন, গ্রামে এক অস্বাভাবিক ঘটনা ঘটছে। একটা অশরীরী আত্মা গ্রামের শান্তি বিঘ্নিত করছে। রাতে অদ্ভুত সব আওয়াজ শোনা যায়, ছায়ামূর্তি দেখা যায়, এমনকি কিছু লোক অসুস্থ হয়ে পড়ছে বিনা কারণে। চিঠিতে বংশী কাকা পরিষ্কার লিখেছিলেন যে তিনি নিজে নাকি সেই আত্মার মুখোমুখি হয়েছেন। তিনি লিখেছিলেন, তারানাথ, তুই তো অনেক কিছু জানিস। তোর কথা শুনেছিলাম, তাই তোকে চিঠি লিখলাম। গ্রামে যা ঘটছে সেটা সাধারণ ঘটনা নয়। তুই যদি আসিস তবে এ গ্রাম টিকবে, তা না হলে নয়। সেই চিঠিতে এমন একটা ভয় আর আকুতি ছিল যা আমাকে মুহূর্তেই ব্যাকুল করে তুলেছিল। গ্রামের প্রতি আমার একটা টান তো ছিলই, তার উপর বংশী কাকারই আর্তনাদ উপেক্ষা করা আমার পক্ষে সম্ভব ছিল না। তিনি একটা দীর্ঘশ্বাস ফেললেন। আমি তারপর দেরি না করে পরদিনই গ্রামের পথে রওনা হলাম। তখনকার দিনে যাতায়াত ব্যবস্থা এত উন্নত ছিল না। অনেক ধুলো আর কাদা মাড়িয়ে যখন গ্রামে পৌঁছলাম, তখন সন্ধে প্রায় নেমে এসেছে। গ্রামের পরিবেশটা কেমন যেন থমথমে লাগছিল। দিনের বেলাতেও যেন একটা চাপা ভয় আর অস্বস্তি চারপাশে ছেয়ে আছে। সবাই কেমন যেন ফিস ফিস করে কথা বলছে, একে অপরের দিকে তাকাচ্ছে কেমন ভয়ে ভয়ে। বংশী কাকার বাড়িতে যখন পৌঁছলাম, তিনি আমাকে দেখে যেন হাঁপ ছেড়ে বাঁচলেন। তার চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ। তিনি আমাকে টেনে নিয়ে ভেতরে বসালেন, আর তারপর যা বললেন আমাকে, সেটা আমার কল্পনারও অতীত ছিল। তারানাথ এবার কিছুটা ঝুঁকে আমাদের দিকে তাকালেন। বংশী কাকা বললেন, গত কয়েক সপ্তাহ ধরে গ্রামের এক বৃদ্ধা, যার নাম ছিল মঙ্গলা, তিনি মারা যাওয়ার পর থেকেই এইসব ঘটনা নাকি ঘটছে। মঙ্গলা খুড়ি ছিলেন খুব রাগী আর একরোখা স্বভাবের মানুষ। তার মৃত্যুর পর গ্রামের লোকেরা নাকি তার আত্মাকে বিভিন্ন রূপে দেখতে শুরু করেছিল। কখনো বাড়ির উঠোনে, কখনো রাতের অন্ধকারে পথের বাঁকে, কখনো আবার গাছের ডালে। আর সবচেয়ে ভয়ঙ্কর ছিল তার উপস্থিতি, কারণ মঙ্গলা খুড়ি তার জীবদ্দশায় গ্রামের অনেকের সঙ্গেই ঝগড়াঝাটি করেছিলেন, আর তার মৃত্যুর পর
তাদের ঘরেই নাকি বেশি উৎপাত হচ্ছিল। বুঝতে পারলে? কিশোরের মুখে তখন ভয়ের স্পষ্ট ছাপ। আমিও চুপ করে শুনছিলাম। গল্পটা যেন আমাদের ভেতরে প্রবেশ করছিল। বংশী কাকা বললেন তিনি নিজেও নাকি এক রাতে মঙ্গলা খুড়ির আত্মাকে দেখেছেন তার নিজের উঠোনে। হ্যাঁ, এই মঙ্গলা খুড়ি নাকি তাকে শাসিয়েছিল। আমার প্রাপ্য জিনিসগুলোকে ফেরত দে বলছি, নইলে কারো ভালো হবে না। আর এই কথা শুনে বংশী কাকা এতটাই ভয় পেয়েছিলেন যে তিনি জ্বর বাঁধিয়ে ফেলেছিলেন। গ্রামের কিছু ছেলে নাকি রাতে সাহস করে গ্রামের দিকে পাহারা দিতে গিয়েছিল, কিন্তু ভয়ে নাকি তারা জ্ঞান হারিয়েছিল। গ্রামের লোক দিনে দুপুরে বাড়ি থেকে বেরোতে ভয় পেত। ফসলের ক্ষেতে নাকি মঙ্গলা খুড়িকে দেখতে পাওয়া যেত, তার ফলেই নাকি ফসল নষ্ট হয়ে যাচ্ছিল। তো সেদিন রাতে আমি বংশী কাকার বাড়িতেই ছিলাম। সারা রাত ধরে বাইরে থেকে একটা চাপা কান্নার আওয়াজ, ভাঙচুরের শব্দ আর কিছু অচেনা স্বর ভেসে আসছিল। আমার মনে হচ্ছিল এই গ্রামের বাতাসেই যেন একটা অদ্ভুত ভারী ভাব ছেয়ে আছে, যেটা স্বাভাবিক নয়, প্রচন্ড রকমের অস্বাভাবিক ব্যাপার। তো পরের দিন সকালে আমি নিজেই মঙ্গলা খুড়ির পরিত্যক্ত বাড়ির দিকে গেলাম। বাড়িটা পুরনো আর ভাঙাচোরা, চারপাশে একটা স্যাঁতস্যাঁতে গন্ধ। ভেতরে ঢুকতেই কেমন যেন একটা ঠান্ডা অনুভব করলাম, যা শীতের ঠান্ডা ছিল না। হঠাৎ করে একটা পুরনো কাঠের সিন্দুক থেকে একটা বিকট শব্দ হলো, আর আমার মনে হলো যেন কেউ আমার পাশ দিয়ে বেরিয়ে গেল। সেই মুহূর্তে আমার মনে হলো আমি আর একা নই, একটা অদৃশ্য উপস্থিতি যেন আমার চারপাশে ঘুরছে। আমার কাছে কিছু পুঁথি ছিল যা পূর্বপুরুষের কাছ থেকে পাওয়া। তো সেগুলো পড়ে আমি কিছু মন্ত্র আওড়াতে শুরু করলাম আর চেষ্টা করলাম সে আত্মার সঙ্গে সংযোগ স্থাপন করতে। কয়েক মুহূর্ত পরেই একটা ঠান্ডা বাতাস আমার পাশ দিয়ে বয়ে গেল, আর একটা ক্ষীণ দুর্বল কণ্ঠস্বর শুনতে পেলাম। কণ্ঠস্বরটা ছিল মঙ্গলা খুড়ির। আমাকে সে তার প্রতি ঘটে যাওয়া অবিচারের কথা বলছিল। সে বলছিল তার মৃত্যুর পর গ্রামের কিছু মানুষ তার কিছু সম্পত্তি অন্যায়ভাবে আত্মসাৎ করেছিল, আর সেই সম্পত্তির জন্যই তার আত্মা শান্তি পাচ্ছিল না। তারানাথের এই কথা শুনে আমাদের চোখ কপালে ওঠার জোগাড়। আপনি আত্মার সঙ্গে কথা বলেছিলেন? কিশোরী প্রায় অবাক হয়ে বলে উঠল। হ্যাঁ, এক প্রকার তাই বলতে পারো। তারানাথ শান্তভাবে বলল, আমি গ্রামবাসীদের ডেকে মঙ্গলা খুড়ির সম্পত্তির বিষয়ে জিজ্ঞাসা করলাম। তো প্রথমে তো কেউ স্বীকারই করতে চাইল না, তবে জড়সড় হয়ে কেউ কেউ অস্বীকার করল, কেউ আমতা আমতা করল। কিন্তু যখন আমি তাদের মঙ্গলা খুড়ির স্পষ্ট বার্তাগুলো বলতে লাগলাম, তখন ধীরে ধীরে সত্যটা বেরিয়ে এলো। দেখা গেল গ্রামেরই কিছু লোক মঙ্গলা খুড়ির মৃত্যুর পর তার জমি জমা ও কিছু গয়না আত্মসাৎ করেছিল। হ্যাঁ, আত্মা যতক্ষণ না তার প্রাপ্য ফেরত পাচ্ছে ততক্ষণ সে শান্তি পাবে না। গ্রামের মাতব্বরদের সাহায্যে একটা ব্যবস্থা করা হলো। যারা মঙ্গলা খুড়ির সম্পত্তি আত্মসাৎ করেছিল তাদের সেই সম্পত্তি ফিরিয়ে দিতে বাধ্য করা হলো। যেই মুহূর্তে মঙ্গলা খুড়ির সম্পত্তি তার প্রকৃত উত্তরাধিকারীর কাছে ফিরে গেল, সেই মুহূর্তেই গ্রামের পরিস্থিতি যেন কিছুটা হলেও বদলে গেল। অদ্ভুত আওয়াজ, ছায়ামূর্তি, অসুস্থতা সমস্ত উধাও হয়ে গেল। গ্রাম আবার স্বাভাবিক ছন্দে ফিরে এলো। সেই ঘটনাটা আমাকে বুঝিয়েছিল যে আত্মা কতটা শক্তিশালী
আর কর্মফলের গুরুত্ব কতটা গভীর। আমাদের মনে হতে পারে যে আমরা যা খুশি করতে পারি, কিন্তু প্রত্যেকটি কর্মেরই একটা ফল আছে, যা আমাদের এই জীবনে বা পরের জীবনে ভোগ করতে হয়। মঙ্গলা খুড়ির আত্মা তার প্রাপ্যের জন্যই অশান্ত ছিল, আর যতক্ষণ না সেই অবিচার দূর হলো ততক্ষণ সে শান্তি পেল না। আত্মার অবিনশ্বরতা শুধু একটা ধারণা নয় কিশোরী, এটা একটা বাস্তব সত্য যা আমাদের জাগতিক জীবনকেও প্রভাবিত করে। ঘরের ভেতরে নিস্তব্ধতা যেন তারানাথের বলা গল্পকেই আরো গভীর করে তুলল। কিশোরী আর আমি মন্ত্রমুগ্ধের মতন বসেছিলাম। ঠাকুরমশাই, কিশোরী হঠাৎই বলে উঠল, গ্রামের মানুষজন কি এই ঘটনার পর সত্যিই শান্তি পেয়েছিল? মানে এমন একটা ভয়াবহ ঘটনার পর তাদের মনে কোনো ছাপ পড়েনি? তারানাথ মৃদু হাসলেন। হ্যাঁ, নিশ্চয়ই পড়েছিল। গ্রামের মানুষজন এরপর অনেক বেশি সচেতন হয়ে উঠল। তারা বুঝতে পারল যে অন্যায় করলে তার ফল ভোগ করতেই হয়। তবে গ্রামের মানুষজন শুধু মঙ্গলা খুড়ির আত্মা থেকে রেহাই পেল না, বরং এরপর থেকে তাদের মধ্যে আরো কিছু অদ্ভুত ঘটনা নিয়ে কানাঘুষো শুরু হলো। তারানাথ বাইরের দিকে তাকালেন। বৃষ্টি থেমে গেলেও আকাশের এক কোণায় তখনও মেঘ জমেছিল। আমি যখন গ্রাম থেকে ফিরতে যাব, তখন গ্রামের কিছু লোক আমার কাছে এসে অদ্ভুত সব অভিযোগ করতে লাগলো। তাদের কারো হাঁস মুরগি চুরি যাচ্ছে, তো কারো উঠোনে বা গোয়াল ঘরে কাকের অস্বাভাবিক ডাক শোনা যাচ্ছে রাত্রিবেলায়। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, যার বাড়িতেই এই কাকের ডাক শোনা যেত, পরদিন সকালেই সেই বাড়িতে কোনো না কোনো অঘটন ঘটত। কারো পরিবারের সদস্য অসুস্থ হয়ে যেত, কারো ফসলের ক্ষেত নষ্ট হয়ে যেত, আবার কারো গরু ছাগল মরে যেত বিনা কারণে। কিছু গ্রামবাসী তো ভয়ে ভয়ে আতঙ্কে রাতে ঘুমোতেই পারত না। এই ঘটনাগুলো এতটাই নিয়মিত হয়ে উঠেছিল যে গ্রামের সবাই ধরেই নিয়েছিল যে এটা কোনো সাধারণ কাক নয়, এটা মৃত্যুর দূত। আর এইসব ঘটনা আমাকে আরো কিছুদিন গ্রামে থেকে যেতে বাধ্য করল। বংশী কাকা সেদিন রাত্রে আবার আমার কাছে এলেন। তার চোখ ছিল লাল, মুখে গভীর দুশ্চিন্তার ছাপ। তিনি ভীতকণ্ঠে বললেন, তারানাথ, এ গ্রাম আর টিকবে না। এ মঙ্গলার কাজ নয়, আরো আরো বিপদ। আমি জিজ্ঞাসা করলাম, আরো বড় বিপদ মানে কি? বংশী কাকা বললেন, মঙ্গলা খুড়ি নাকি শুধু সম্পত্তির জন্যই ঝগড়া করতেন না, তার আরো একটা দিক ছিল যা গ্রামের খুব কম লোকই জানত। মঙ্গলা খুড়ি নাকি মন্ত্রতন্ত্রও জানতেন। গ্রামের লোক ভয় তাকে কিছু বলতে পারত না, কারণ তার ক্ষমতা ছিল ভয়ঙ্কর। তিনি নাকি লোভী ছিলেন সদ্যজাত সন্তানদের প্রতি। তারানাথের এই কথা শুনে কিশোরী শিউরে উঠল। আমি বিস্ময়ে হতবাক। বংশী কাকা বলতে লাগলেন, মঙ্গলা খুড়ি যতক্ষণ বেঁচে ছিলেন তখনও গ্রামে কিছু সদ্যজাত শিশু রহস্যজনকভাবে মারা যেত। 3 দিনের জ্বরে নাকি তারা নিস্তেজ হয়ে যেত, আর কোনো কবিরাজ বা ডাক্তার তাদের বাঁচাতে পারত না। মঙ্গলা খুড়ির মৃত্যুর পর সেসব ঘটনা থেমে গিয়েছিল, কিন্তু এখন আবার সেই ধরনের অস্বাভাবিক মৃত্যুর খবর আসতে শুরু করেছে। আর সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো কি জানো, যে সন্তানের দিকে মঙ্গলা খুড়ির নজর পড়ত, সেই শিশুর মা নাকি অদ্ভুত
আর ভয়ঙ্কর সব স্বপ্ন দেখত। স্বপ্নে দেখত মঙ্গলা খুড়ি তার সন্তানকে কোলে নিয়ে হাসছেন বা শিশুটিকে কেড়ে নেওয়ার জন্য ধমক দিচ্ছেন। বংশী কাকা সেদিন রাতে আরো কিছু ঘটনা বর্ণনা করলেন। এক সদ্যজাত শিশুর মায়ের নাকি গায়ে জ্বর আসেনি, কিন্তু সে এতটাই আতঙ্কিত ছিল যে সে শুধু প্রলাপ বকছিল। ওই যে কাক কাক ও আসছে, আমার ছেলেকে নিয়ে যাবে। পরদিন সকালেই নাকি সেই শিশুটি মারা যায়। গ্রামের এক নতুন বউ, যার সবে সন্তান হয়েছে, সে ভয়ে কুঁকড়ে থাকত, কারণ সেও নাকি স্বপ্নে মঙ্গলা খুড়িকে দেখেছিল তার সন্তানকে কেড়ে নিতে। সে নাকি কাকের ডাক শুনলে ভয়ে অজ্ঞান হয়ে যেত। তো এই সব শুনে আমার মনে হয়েছিল যে মঙ্গলা খুড়ির আত্মার শান্তি হলেও তার তান্ত্রিক বিদ্যা বা তার লোভ হয়তো সম্পূর্ণ বিলীন হয়নি। হয়তো সেই বিদ্যা অন্য কোনো উপায়ে বা অন্য কোনো আত্মার মাধ্যমে আবার সক্রিয় হয়ে উঠেছে, অথবা তার মৃত্যুর পর তার রেখে যাওয়া তন্ত্রের শক্তি গ্রামে আবার বিপদ ডেকে আনছে। তারানাথ গভীরভাবে বললেন, গ্রামের মানুষজন বুঝেছিল এটা শুধু কাক নয়, এটা মৃত্যুর পূর্বাভাস। তারানাথের মুখে একটা গভীর চিন্তার ছাপ। আমি তখনও জানতাম না এই রহস্যের গভীরে প্রবেশ করতে গেলে আমাকে কতটা কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। বংশী কাকার কথা শুনে আমি আর এক মুহূর্তও দেরি করলাম না। গ্রামের এই নতুন বিপদটা যে মঙ্গলা খুড়ির সম্পত্তির বিবাদের চেয়েও ভয়ঙ্কর, সেটা আমি তখনই বুঝেছিলাম। সদ্যজাত শিশুদের জীবন ঝুঁকির মুখে, আর এই কাকের আনাগোনা যেন এক অশুভ সংকেত হয়ে দেখা দিয়েছে। তো আমি ঠিক করলাম রাতের বেলায় গ্রাম পাহারা দেব, দেখব যে এই কাকগুলো আসলে কোথা থেকে আসছে আর কেনই বা তাদের ডাকে এমন মৃত্যু নেমে আসছে। বংশী কাকা প্রথমে ভয় পাচ্ছিলেন, আমাকে একা ছেড়ে যেতে চাইছিলেন না, কিন্তু আমি তাকে আশ্বস্ত করলাম যে আমি মন্ত্রতন্ত্র জানি আর নিজের রক্ষা আমি নিজেই যথেষ্ট করতে পারব। সেদিন গভীর রাতে যখন গ্রাম নিস্তব্ধ, শুধু ঝিঝির ডাক শোনা যাচ্ছে, আমি বংশী কাকার বাড়ির জানলা থেকে গ্রামের দিকে নজর রাখলাম। চাঁদের আলোয় সবকিছু কেমন যেন ভৌতিক লাগছিল। মিনিট কুড়ি কাটার পর হঠাৎই দূরে একটা পুরনো আম গাছের ডালে একটা অস্বাভাবিক বড় কাক দেখতে পেলাম। অন্য কাকের থেকে তার আকার অনেক বড়, আর তার চোখ দুটো যেন অন্ধকারে জলজল করছিল। সেটাকে দেখেই আমার মনটা কেমন যেন ছ্যাত করে উঠল। না, এই কাক তো কোনো সাধারণ কাক নয়, এটা নিশ্চয়ই কোনো অশুভ শক্তির বাহক। কাকটা প্রথমে একটা বাড়ির দিকে তাকিয়ে বিকট শব্দে ডাকতে শুরু করলো। তার ডাকটা এমন তীক্ষ্ণ ছিল যে আমার কান পর্যন্ত ঝনঝন করে উঠল। কিছুক্ষণের মধ্যেই দেখলাম যে সেই বাড়ির উঠোনে একটা ছায়া মূর্তি ঘুরে বেড়াচ্ছে। আমি তৎক্ষণাৎ বুঝে গেলাম যে এটাই সেই অশরীরী শক্তি যা গ্রামের সর্বনাশ করছে। আমি মন্ত্র আওড়াতে আওড়াতে বাড়ি থেকে বেরিয়ে এলাম আর নিঃশব্দে সেই বাড়ির দিকে এগিয়ে গেলাম। যত কাছে যাচ্ছিলাম ততই বাতাসের মধ্যে একটা তীব্র দুর্গন্ধ পাচ্ছিলাম, আর মনে হচ্ছিল যেন আমার চারপাশে একটা হিম শীতল বাতাস বইছে। বাড়ির কাছাকাছি পৌঁছে দেখলাম একটা কালো ছায়া মূর্তি উঠোনে ঘোরাফেরা করছে, আর তার পাশেই সেই বিশাল আকার কাকটা বসে আছে। ছায়া মূর্তিটা মঙ্গলা খুড়ির অবয়ব ধারণ করেছিল, কিন্তু তার চেহারা ছিল বিভৎস। চোখ দুটো থেকে যেন লালচে একটা আভা বেরোচ্ছিল।
সে ফিস ফিস করে কি যেন বলছিল, যা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, কিন্তু তার কণ্ঠস্বরে ছিল তীব্র ঘৃণা আর হিংসা। আমার হাতে ছিল একটা রুদ্রাক্ষের মালা আর একটা প্রাচীন তান্ত্রিক পুঁথি। আমি চোখ বন্ধ করে কিছু মন্ত্র জপ করতে শুরু করলাম আর রুদ্রাক্ষের মালাটি শক্ত করে ধরলাম। সেই মুহূর্তেই আমি মন্ত্র জপ শুরু করলাম, আর যেই আমি মন্ত্র জপ শুরু করলাম, সে কাকটা বিকট চিৎকার করে ডেকে উঠল আর ছায়ামূর্তিটা আমার দিকে ঘুরে দাঁড়ালো। তার চোখ দুটো যেন আরো বেশি করে চলে উঠল। ছায়ামূর্তিটা আমার দিকে তেড়ে আসার চেষ্টা করলো, কিন্তু আমার মন্ত্রের শক্তি তাকে বাধা দিল। মনে হচ্ছিল যেন একটা অদৃশ্য দেওয়াল তাকে আমার থেকে দূরে সরিয়ে রাখছে। কাকটা অবিরাম ডাকছিল, আর তার ডাকটা যেন আমার মস্তিষ্কের গভীরে এসে আঘাত হানছিল সজোরে। আমি বুঝতে পারছিলাম যে এই অশুভ শক্তি সাধারণ নয়, এটা অনেক শক্তিশালী। মঙ্গলাখুড়ির তন্ত্র সাধনার ফলই হয়তো এই অশুভ শক্তিকে এমন ভাবে সক্রিয় করে তুলেছে। আমি আমার পুঁথি থেকে আরো শক্তিশালী মন্ত্র জপ করতে লাগলাম আমার সমস্ত শক্তি দিয়ে। ছায়ামূর্তিটা যন্ত্রণায় ছটফট করতে লাগলো, আর কাকটা ডানা ঝাপটে উড়ে চলে গেল। সেই রাতে আমি ছায়ামূর্তিটাকে দুর্বল করতে পেরেছিলাম, কিন্তু সম্পূর্ণ বিতাড়িত করতে পারিনি। আমি বুঝতে পারলাম যে এর উৎস আরো গভীরে। পরদিন সকালে আমি গ্রামের মাতব্বরদের নিয়ে বসলাম। তাদের সব ঘটনা খুলে বললাম। মঙ্গলাখুড়ির তন্ত্র সাধনার কথা, সদ্যজাত শিশুদের প্রতি তার লোভের কথা সব বললাম তাদের। গ্রামের মানুষজন তো ভয়ে সিটিয়ে গিয়েছিল। তারা জানতে চাইল যে এর থেকে মুক্তির উপায় কি। তো আমি বললাম যে এই অশুভ শক্তিকে পুরোপুরি ধ্বংস করতে হলে আমাকে মঙ্গলাখুড়ির সাধনার মূল উৎসটি খুঁজে বের করতে হবে। তারানাথ গভীর দৃষ্টিতে আমাদের দিকে তাকালেন। সেই উৎস ছিল আরো ভয়াবহ, যা আমার কল্পনারও অতীত ছিল। মঙ্গলাখুড়ির সাধনার উৎস খুঁজতে গিয়ে আমাকে তার জীবনের আরো গভীরে প্রবেশ করতে হলো। গ্রামের বয়স্কদের সঙ্গে কথা বলে জানতে পারলাম যে মঙ্গলাখুড়ি নাকি গ্রামের বাইরে এক পরিত্যক্ত মন্দিরের ধ্বংসাবশেষে গভীর রাত্রে সাধনা করতেন। সেই মন্দিরটি অনেক কাল আগে থেকে অভিশপ্ত বলে পরিচিত ছিল, কারণ এক সময় সেখানে নরবলি দেওয়া হতো বলে জনশ্রুতি ছিল। গ্রামের কোনো মানুষই দিনের বেলাতেও সেদিকে ঘেঁষত না। তো আমি পরের দিন সকালেই বংশী কাকা এবং আরো দু একজন সাহসী গ্রামবাসীকে নিয়ে সেই মন্দিরের দিকে রওনা দিলাম। জঙ্গল পেরিয়ে ভাঙা ইটের স্তূপ ডিঙিয়ে যখন সেখানে পৌঁছলাম আমি, তখন মনে হলো যেন বাতাসের ভারে নিঃশ্বাস নেওয়াও কঠিন। চারদিকে একটা চাপা গুমোট ভাব আর একটা পচা গন্ধ ভেসে আসছিল, যা কোনো স্বাভাবিক গন্ধ ছিল না। মন্দিরের ভেতরে ঢুকতেই দেখলাম স্যাঁতস্যাঁতে দেওয়ালে অশুভ অদ্ভুত চিহ্ন আঁকা, কিছু জায়গায় রক্তের শুকিয়ে যাওয়া দাগ, মাঝখানে একটা পাথরের বেদি, আর তার সামনে কিছু শুকনো ফুল আর পোড়া ধূপের অবশেষ। এখানেই মঙ্গলাখুড়ি তার সাধনা করতেন। বেদির পাশে একটা ভাঙা মাটির পাত্র দেখলাম, তার ভেতরে কিছু শুকনো শিকড়, হাড়ের টুকরো আর কয়েকগুচ্ছ লোম। তো এইসব দেখে আমার বুকটা কেঁপে উঠল। এগুলো তো তন্ত্র সাধনার উপকরণ, বিশেষ করে বশীকরণ এবং মারণ ক্রিয়ার জন্য ব্যবহৃত হয় এগুলো। আমি গুরুর কাছ থেকে যা শিখেছিলাম তাতে বুঝেছিলাম যে মঙ্গলাখুড়ি যে শুধু সম্পত্তির জন্য লড়ছিলেন তা নয়, তার উদ্দেশ্য ছিল আরো ভয়ঙ্কর। সে হয়তো এই তন্ত্রের মাধ্যমে গ্রামে নিজের প্রভাব বিস্তার করতে চেয়েছিল, অথবা আরো খারাপ কিছু।
আমি যখন মন্দিরের ভেতরে ছিলাম তখন আমার মনে হলো যেন হাজার হাজার চোখ আমাকে দেখছে। একটা অদৃশ্য শক্তি আমার চারপাশে ঘুরপাক খাচ্ছে। হঠাৎ করে আমার চোখের সামনে সবকিছু যেন ঝাপসা হয়ে গেল, আর আমি একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখতে লাগলাম। স্বপ্নে দেখলাম মঙ্গলাকুটি সেই বেদির উপর বসে অট্ট হাসি হাসছে। তার হাতে একটা সদ্যজাত শিশু, আর চারপাশে অজস্র কাক উড়ছে। তাদের ডাকে কান পাতা দায়। আমার মনে হলো মঙ্গলাকুটির সদ্যজাত সন্তানদের প্রতি লোভ আসলে তার তন্ত্র সাধনারই এক অংশ ছিল। সে হয়তো তাদের জীবনী শক্তি শুষে নিয়ে নিজের ক্ষমতা বাড়াতে চাইছিল, অথবা অন্য কোনো অশুভ উদ্দেশ্যে ব্যবহার করছিল। আমার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছিল। সেই স্বপ্ন ভেঙে যাওয়ার পর আমি হাঁপাতে লাগলাম। আমার শরীর যেন অবসন্ন হয়ে পড়েছিল। বংশী কাকা আর বাকিরা আমাকে ধরে ফেলল। আমি তাদের সব খুলে বললাম মঙ্গলাকুড়ির মন্দিরের ভেতরে কি পেয়েছি আর কি দেখেছি। শুনে তারা সব ভয়ে কাঁপছিল। তাদের বোঝালাম আমি যে এই অশুভ শক্তির উৎস এই মন্দিরেই। মঙ্গলাকুড়ি হয়তো মারা গেছেন, কিন্তু তার সাধনার শক্তি এই মন্দিরকে ভর করে গ্রামে তাণ্ডব চালাচ্ছে। আর সেই কাকগুলো ছিল তার অশুভ সাধনার বাহক, যারা শিশুদেরকে চিহ্নিত করত। সেদিনই সিদ্ধান্ত নিলাম আমি এই অশুভ শক্তিকে সম্পূর্ণরূপে নির্মূল করতে হবে, আর এর জন্য আমাকে আরো গভীর সাধনায় বসতে হবে। আমি মন্দিরের ভেতরেই কিছু মন্ত্র জপ করতে শুরু করলাম, আর চেষ্টা করলাম সেই অশুভ শক্তির মূল কেন্দ্রটিকে চিহ্নিত করতে। যতই মন্ত্র জপ করছিলাম ততই মন্দিরের ভেতরে বাতাসের চাপ বাড়ছিল, আর একটা বিকট শব্দ শোনা যাচ্ছিল, যেন মাটির তলা থেকে কেউ উঠে আসছে। তারানাথের চোখ দুটোতে যেন এক দৃঢ় সংকল্পের ছাপ। কিন্তু সেই অশুভ শক্তি এতটাই শক্তিশালী ছিল যে তাকে একা মোকাবিলা করা অসম্ভব ছিল আমার পক্ষে। এরপর কি হয়েছিল ঠাকুর? কিশোরী অধীর আগ্রহে প্রশ্ন করল। তার মুখে তখন ভয়ের পাশাপাশি এক গভীর কৌতূহল। তারানাথ একটা দীর্ঘশ্বাস ফেললেন, যেন সেই দিনগুলির ক্লান্তি আজও তাকে স্পর্শ করছে। আমি বুঝতে পারছিলাম যে মঙ্গলাকুড়ির সাধনা এতটাই নিম্ন স্তরের ছিল যে শুধু মন্ত্র দিয়ে তাকে পুরোপুরি বিতাড়িত করা সম্ভব নয়। আমাকে তার চেয়েও শক্তিশালী কিছু করতে হবে। তো সেদিন রাত্রে বংশী কাকার বাড়িতে ফিরে আমি আরো কিছু প্রাচীন পুঁথি দেখতে বসলাম। সারা রাত ধরে আমি সেই সব তন্ত্র বিষয়ক গ্রন্থ ঘাঁটলাম, আর একটা সমাধান খুঁজে বের করবার চেষ্টা করলাম। শেষ পর্যন্ত একটা প্রাচীন পুঁথিতে আমি একটা বিশেষ ক্রিয়ার সন্ধান পেলাম, যা প্রেতাত্মা নির্বাপন নামে পরিচিত ছিল। এই ক্রিয়াটি অত্যন্ত কঠিন এবং বিপজ্জনক, বুঝতে পারলে, কারণ এর জন্য সাধককে নিজের জীবনকেও বাজি রাখতে হতে পারে। কিন্তু গ্রামের এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে মুক্তি পাওয়ার জন্য এটাই তখন একমাত্র পথ বলে আমার মনে হলো। পুঁথিতে লেখা ছিল এই প্রেতাত্মা নির্বাপন ক্রিয়াটি একমাত্র অমাবস্যার গভীর রাতেই সম্পন্ন করা সম্ভব, কারণ অমাবস্যার অন্ধকারই অশুভ শক্তির প্রভাব সবচেয়ে বেশি থাকে, আর সেই সময় তাকে সম্পূর্ণভাবে পরাস্ত করার সুযোগ মেলে। আমাকে একটি বিশেষ যজ্ঞের আয়োজন করতে হবে, যেখানে শক্তিশালী মন্ত্রের সঙ্গে নির্দিষ্ট কিছু উপকরণ ব্যবহার করতে হবে। সব খুলে বললাম বংশী কাকাকে, সমস্ত। শুনে প্রথমটায় তিনি আঁতকে উঠলেন, আমাকে বারণ করলেন এমন বিপজ্জনক পথে পা বাড়াতে। কিন্তু যখন আমি তাকে গ্রামের ভয়াবহ পরিস্থিতি আর শিশুদের উপর নেমে আসা মৃত্যুর ছায়ার কথা বললাম, তখন তিনি অনিচ্ছা সত্ত্বেও রাজি হলেন। অমাবস্যার রাত এলো।
আকাশে একটাও তারা দেখা যাচ্ছিল না। চারদিকে গাঢ় অন্ধকার আর একটা অদ্ভুত নিস্তব্ধতা। আমি বংশী কাকার গ্রামের আরো 2-3 জন সাহসী যুবককে নিয়ে সেই পুরনো মন্দিরের ধ্বংসাবশেষে গেলাম। আমরা ভেতরে একটা নির্দিষ্ট স্থানে যজ্ঞের জন্য স্থান প্রস্তুত করলাম। আমি নিজের হাতে যজ্ঞকুণ্ড তৈরি করলাম আর চারপাশে কিছু বিশেষ রেখা টেনে দিলাম, যাতে অশুভ শক্তি যজ্ঞের কাছে আসতে না পারে। বংশী কাকা আর বাকিরা ভয়ে কাঁপছিল, কিন্তু আমার নির্দেশ মতো তারা দূরে দাঁড়িয়ে রইল। আমি যজ্ঞ শুরু করলাম। মন্ত্র আওড়াতে শুরু করতেই বাতাসের গতি বাড়তে লাগলো, আর মন্দিরের ভাঙা দেওয়াল থেকে অদ্ভুত সব শব্দ ভেসে আসতে লাগলো। মনে হচ্ছিল যেন মন্দিরের প্রতিটা ইট কেঁপে উঠছে। একটা সময় মনে হলো আমার চারপাশে যেন অসংখ্য অদৃশ্য সত্তা ঘোরাফেরা করছে, আর তাদের শীতল নিঃশ্বাস আমার গায়ে এসে লাগছিল। যজ্ঞের আগুন জ্বলে উঠতেই সেই বিশাল আকার কাকটা আবার মন্দিরের উপরে উড়ে এসে বসলো আর বিকট শব্দে ডাকতে লাগলো। তার ডাকটা এমন ভয়াবহ ছিল যে মনে হচ্ছিল যেন পৃথিবীটা ফেটে যাবে। আর ঠিক সেই মুহূর্তেই মঙ্গলা খুড়ির সেই ছায়া মূর্তিটা যজ্ঞকুণ্ডের দিকে তেড়ে এলো। তার চোখ দুটো আগুনের মতো জ্বলছিল, আর সে যেন আমাকে ছিন্ন ভিন্ন করে দিতে চাইছিল। ছায়া মূর্তিটা যজ্ঞের চারপাশে আঁকা রেখা অতিক্রম করার চেষ্টা করলো বারবার, কিন্তু পারল না। যন্ত্রণায় সে চিৎকার করতে লাগলো, আর তার শরীর থেকে এক ধরনের কালো ধোঁয়া বের হতে শুরু করলো। কাকটা অবিরত ডাকছিল, আর তার ডাকে চারপাশের পরিবেশ যেন আরো বেশি ভারী হয়ে উঠছিল। আমি বুঝতে পারছিলাম যে এটাই ছিল অশুভ শক্তির শেষ চেষ্টা। আমি আমার সমস্ত শক্তি দিয়ে মন্ত্র জপ করতে লাগলাম, আর যজ্ঞকুণ্ডে নির্দিষ্ট উপকরণগুলো অর্পণ করতে লাগলাম। যজ্ঞের আগুন আরো তীব্র হতে শুরু করলো। ছায়ামূর্তিটা যন্ত্রণায় কাতরাতে কাতরাতে একসময় অদৃশ্য হয়ে গেল। কাকটা শেষবারের মতো একটা তীক্ষ্ণ চিৎকার করে উড়ে চলে গেল, আর তারপর তাকে দেখা গেল না। যজ্ঞ শেষ হওয়ার পর মন্দিরের ভেতরের বাতাসটা কেমন যেন হালকা হয়ে গেল। সেই পচা গন্ধটাও আর ছিল না। একটা স্নিগ্ধ বাতাস বইতে শুরু করলো, আর মনে হলো যেন চারপাশের সমস্ত ভয় আর অন্ধকার দূর হয়ে গেছে। তারানাথ একটা স্বস্তির নিঃশ্বাস ফেললেন। পরদিন সকালে গ্রামে যখন নতুন সূর্যের আলো ঝলমল করছিল, তখন গ্রামের মানুষজন যেন এক নতুন জীবন ফিরে পেল। কাকের ডাক আর শোনা গেল না, কোনো শিশু অসুস্থ হলো না, আর কারো মনে সেই ভয়াবহ স্বপ্নও আর দেখা গেল না। গ্রাম আবার তার স্বাভাবিক ছন্দে ফিরে এলো। এত কিছুর পর আমি ভেবেছিলাম যে হয়তো মঙ্গলা খুড়ির আত্মা এবার দমে গেছে, আর তার সাধনার অশুভ প্রভাব থেকে গ্রাম মুক্তি পেল এবার। কিন্তু না, পরে তার কিছুটা আভাস আমি পেলাম। যখন পেলাম তখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। এতটা বলে তারানাথ পাসিংশ ধরালেন, তারপর নিশ্চুপ হয়ে একের পর এক টান দিতে লাগলেন। চারিয়ে তার হাতে দেখলাম এক ট্রেতে চা এবং নিমকি মৃদুমন্দ বাতাস দিচ্ছে। সেই বাতাসে দেয়ালে টাঙিয়ে রাখা মা কালীর ফটোতে থাকা শুকনো জবার মালাটা দুলে উঠল। ঠাকুরমশাই, কিশোরী কিছুক্ষণ পর বলে উঠল, আপনার এই অভিজ্ঞতাগুলো কি আপনাকে আরো নতুন কোনো রহস্যের দিকে ঠেলে দিয়েছে? মানে এমন কোনো ঘটনা কি এর পরও ঘটেছে যা আত্মার অস্তিত্ব সম্পর্কে আপনার জ্ঞানকে আরো বাড়িয়ে তুলেছে? তারানাথ হাসল, তবে সেই হাসিতে একটা চাপা বিষাদ ছিল। ঘটেছে বই কি কিশোরী, রহস্যের তো শেষ নেই।
মঙ্গলাখুড়ির ঘটনার কিছুদিন পরেই গ্রামে এক নতুন বিপদ ঘনিয়ে এলো, যা আমাকে আরো গভীর এক অন্ধকার জগতের মুখোমুখি দাঁড় করালো। সেবার বিপদটা এসেছিল নদী পথে। চায়ে চুমুক দিয়ে তারানাথ ধীরে ধীরে বলতে শুরু করলেন। তখন বর্ষাকাল, নদী ফুলে ফেপে উঠেছে। গ্রামের পাশ দিয়ে বয়ে যাওয়া সেই নদী ছিল যাতায়াতের প্রধান মাধ্যম। তো সেদিন গভীর রাতে গ্রামের এক মাঝি, তার নাম ছিল রঘু, সে তার নৌকো নিয়ে ফিরছিল। সারা দিন হাটে জিনিসপত্র বেচে সে যখন ফিরছিল তখন রাত প্রায় 2টো বাজে। আকাশে চাঁদ ছিল, কিন্তু মেঘে ঢাকা থাকায় তার আলো ছিল খুবই ম্লান। রঘু তার চেনা পথ ধরে বৈঠা বেয়ে চলছিল, আর নদীর জলের ছলাৎ ছলাৎ শব্দ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না কোথাও। হঠাৎই নদীর ঘাটের কাছাকাছি এসে তার নজর পড়ল পাড়ের দিকে। সেখানে একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে। রঘু প্রথমে ভেবেছিল গ্রামের কোনো লোক হবে হয়তো, কিন্তু এত রাতে কেউ ঘাটে দাঁড়িয়ে থাকবে এটা তার কাছে অস্বাভাবিক বলে মনে হলো। তো কৌতূহলী হয়ে সে নৌকোটাকে ঘাটের দিকে নিয়ে গেল। যতই সে কাছে যাচ্ছিল ততই ছায়ামূর্তিটা স্পষ্ট হচ্ছিল। রঘু দেখতে পেল সেটা একটা অল্প বয়সী মেয়ে, সাদা শাড়ি পরা। সে নিচু হয়ে দাঁড়িয়েছিল, আর তার দিক থেকে এক টানা একটা কান্নার শব্দ ভেসে আসছিল। সে কান্নার শব্দ শুনে বুকটা যেন কেঁপে ওঠে। কান্নাটা এত করুণ ছিল যে রঘুর মনে দয়া হলো। সে ভাবলো হয়তো কোনো বিপদ হয়েছে, বা কেউ হয়তো পথ হারিয়েছে। তো রঘু নৌকোটা ঘাটে নোঙর করল। সাবধানে নৌকোর দড়ি বেঁধে লণ্ঠন জেলে সে এগিয়ে গেল মেয়েটির দিকে। কে কে ওখানে? এই বলে সে মেয়েটিকে ডাকলো, কিন্তু আশ্চর্য, মেয়েটি তার দিকে মুখ ফেরালো না। শুধু তার কান্নার তীব্রতা আরো বেড়ে গেল। রঘু আরো এক পায়ে গিয়ে তার কাঁধে হাত রাখতে গেল, আর ঠিক সেই মুহূর্তেই চাঁদের মেঘে ঢাকা জ্যোৎস্নার ক্ষীণ আলো সেই মেয়েটির মুখে পড়ল। আর রঘু যা দেখল তাতে তার সারা শরীর জমে বরফ হয়ে গেল। মেয়েটির মুখে চোখ ছিল না, শুধু 2টো গর্ত। যেখানে চোখ থাকার কথা সেখানে চোখ নেই, সেখানে কেবলই অন্ধকার গহ্বর। সেই বীভৎস দৃশ্য দেখে রঘু ভয় চিৎকার করতেও ভুলে গেল। তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। সেই ছায়ামূর্তিটি তখনও কাঁদছিল, কিন্তু তার কান্নার শব্দ এবার আরো বেশি অশরীরী শোনাচ্ছিল, যেন পাতাল থেকে উঠে আসছে সেই শব্দ। রঘু কোনো রকমে নিজেকে সামলে মুহূর্তের মধ্যে উল্টো দিকে ঘুরে ছুটতে শুরু করলো, আর জীবনের বাজি রেখে কোনো রকমে নিজের বাড়িতে পৌঁছলো। সে রাতের পর থেকে রঘু গুরুতর অসুস্থ হয়ে পড়ল। সারাক্ষণ প্রলাপ বকতে লাগলো। চোখ নেই, চোখ নেই। গ্রামের সবাই বুঝে গেল যে আবার কোনো অশুভ শক্তি গ্রামে প্রবেশ করেছে, আর এবার তার রূপ আরো ভয়ঙ্কর। তারানাথ এবার আরো গম্ভীর হয়ে উঠল। তার কণ্ঠস্বরে এক গভীর বিষাদের সুর। রঘুর ঘটনা গ্রামের মানুষের মনে নতুন করে ভয়ের সঞ্চার করল। মঙ্গলাখুড়ির ঘটনার রেশ কাটতে না কাটতেই এই নতুন বিপদ। গ্রামের পরিবেশ যেন আরো থমথমে হয়ে উঠল। এই চোখবিহীন ছায়ামূর্তি শুধু রঘুকেই নয়, আরো 2জন মাঝিকে অসুস্থ করে তুলেছিল। কিন্তু তার প্রভাব এখানেই শেষ হল না। এর পরের ঘটনাটা ছিল আরো ভয়ঙ্কর।
তারানাথ বলতে লাগলেন, দুদিন পর সকালবেলা নদীর ঘাটে এক হৃদয় বিদারক দৃশ্য দেখা গেল। ঘাটের বালির উপর দুটো মৃতদেহ পড়ে আছে। একজন ছিল গ্রামের পরিচিত মাঝি সুরেশ, আর অন্যজন গ্রামেরই এক যুবক নিধু, যে সুরেশের সঙ্গে মাছ ধরতে গিয়েছিল। তাদের শরীর নীল হয়ে জমে গিয়েছিল, আর মুখে ছিল চরম ভয়ের ছাপ। দেখে মনে হচ্ছিল যেন হৃদস্পন্দন বন্ধ হয়ে মারা গেছে তারা। তাদের শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না, কেবল তাদের চোখ দুটো ছিল বিস্ফারিত, যেন শেষ মুহূর্তে তারা কোনো ভয়ঙ্কর দৃশ্য দেখেছিল। কিশোরী ভয়ে শিউরে উঠল। আমি বুঝতে পারছিলাম ঘটনাটা আরো জটিল হয়ে উঠছে। গ্রামের মানুষ ভয়ে জড়ো হলো। সবাই বুঝতে পারল এটা সেই চোখবিহীন ছায়ামূর্তিরই কাজ। এইবার আর নিছক অসুস্থতা নয়, সরাসরি মৃত্যু নেমে এসেছে গ্রামে। সুরেশ আর নিধুর পরিবারে কান্নার রোল পড়ে গেল। গ্রামের মাতব্বররা আমাকে আবার ডাকলেন। তাদের চোখে তখন আর সংশয় ছিল না, ছিল কেবল চরম অসহায়ত্ব আর আতঙ্ক। আমি মৃতদেহ দুটো পরীক্ষা করলাম। তাদের দেহে কোনো আঘাতের চিহ্ন না থাকায় আমার সন্দেহটা আরো বাড়ল। এটা কোনো সাধারণ খুন নয়, এটা অশরীরী আত্মারই কাজ। আমি গ্রামের বয়স্কদের কাছে এই চোখবিহীন মেয়েটির সম্পর্কে জানতে চাইলাম, কিন্তু না, কেউ কিচ্ছু বলতে পারল না। তবে হঠাৎ বংশী কাকা বলে উঠলেন, তারানাথ, এ কি তবে হরিহরের মেয়েটা? হরিহর ছিল গ্রামের একজন নিপাট ভালো মানুষ, এক অসাধারণ মৃৎশিল্পী। তার হাতের কাজ ছিল অতুলনীয়। তার একটি মাত্র মেয়ে ছিল, নাম ছিল মিতালি। মিতালি ছিল অসম্ভব রূপবতী, আর তার চোখ দুটো ছিল যেন জোড়া তারা। বছরখানেক আগে মিতালি হঠাৎ করে নিখোঁজ হয়ে যায়। তার মৃতদেহও পাওয়া যায়নি। গ্রামের সবাই ভেবেছিল সে হয়তো নদীতে ডুবে মারা গেছে বা কোথাও চলে গেছে। হরিহর মেয়ের শোকে একেবারে ভেঙে পড়েছিল। ধীরে ধীরে সে পাগল হয়ে যায়, আর তার কিছুদিন পরেই মারা যায় সে। বংশী কাকা বললেন, মিতালি নিখোঁজ হওয়ার পর কিছু লোক নাকি অদ্ভুত স্বপ্ন দেখতে শুরু করেছিল। তারা স্বপ্ন দেখত মিতালি নাকি নদীতে কাঁদছে আর বলছে, আমার মুক্তি নেই, আমার মুক্তি নেই, আমার মুক্তি নেই। তারানাথ এবার চোখ বন্ধ করলেন। আমার মনে হলো এবার আমি রহস্যের সূত্র খুঁজে পেয়েছি। হ্যাঁ, মিতালি হয়তো মারা যায়নি, তাকে কেউ অপহরণ করে নির্মমভাবে হত্যা করেছিল, আর তার চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছিল। হয়তো এই কারণেই তার আত্মা শান্তি পাচ্ছিল না, আর তাই সে ফিরে এসেছিল চোখবিহীন ছায়ামূর্তি হয়ে। কিন্তু তার মৃত্যুর পেছনে কার হাত ছিল, কার? আর কেনই বা সে সদ্যজাত শিশুদের দিকে নজর দিচ্ছিল অথবা মাঝিদের উপর আক্রমণ করছিল? আমি বুঝতে পারলাম যে এই ঘটনার সঙ্গে মঙ্গলাখুড়ির তন্ত্র সাধনার কোনো একটা যোগসূত্র আছে। হ্যাঁ, আছেই। মঙ্গলাখুড়ি যে শুধু সম্পত্তির লোভী ছিলেন তা নয়, তিনি যে মারণ ক্রিয়া ও বশীকরণ জানতেন তার প্রমাণ আমি মন্দিরে পেয়েছিলাম। আমার সন্দেহ হলো মঙ্গলাখুড়ি হয়তো মিতালিকে তার তন্ত্র সাধনার জন্য ব্যবহার করেছিলেন। হয়তো মিতালিকে হত্যা করে তার আত্মাকে বশ করে কোনো অশুভ উদ্দেশ্যে ব্যবহার করেছিলেন, অথবা তার মৃত্যুর পর মঙ্গলাখুড়ির অশুভ শক্তির প্রভাবে মিতালির অতৃপ্ত আত্মা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে। মৃতদেহগুলো দেখে আমি নিশ্চিত হলাম
এই আত্মা সাধারণ নয়, এটি মঙ্গলাখুড়ির তন্ত্রের দ্বারা চালিত এক ভয়ঙ্কর শক্তি। সম্ভবত মঙ্গলাখুড়ির মৃত্যুর পর সেই তন্ত্রের বাঁধন আলগা হয়ে গিয়েছিল, আর মিতালির অতৃপ্ত আত্মা সেই সুযোগে আরো শক্তিশালী হয়ে উঠেছে। আর এখন সে প্রতিশোধ নিতে চাইছে। হয়তো তার প্রাণ হারানোর যন্ত্রণা তাকে এমন ভয়ঙ্কর করে তুলেছে। এই শক্তি শুধু মাঝিদের শেষ করছে না, এটি গ্রামের শান্তি বিঘ্নিত করছে। আর আমার অনুমান এটি মঙ্গলাখুড়ির রেখে যাওয়া অশুভ শক্তিরই এক নতুন এবং আরো ভয়ঙ্কর রূপ। তারানাথ এবার গভীর মনোযোগে আমাদের দিকে তাকালেন। আমাকে এই রহস্যের গভীরে প্রবেশ করতে হবে। মিতালির আত্মার মুক্তির পথ খুঁজতে হবে, আর তার মৃত্যুর পেছনের আসল সত্যটাকে খুঁজে বের করতে হবে। হ্যাঁ, যা হয়তো গ্রামের আরো অনেক অনেক অজানা দিক উন্মোচন করবে। তার চোখে মুখে দৃঢ়তা ফুটে উঠল। মিতালির অতৃপ্ত আত্মার এই হানা এবং পরপর দুটো মৃত্যু আমাকে বিচলিত করলেও দমাতে পারল না। আমি জানতাম এই শক্তিকে থামাতে হলে আমাকে আরো গভীরে যেতে হবে, এমন এক জায়গায় যেখানে আমার পূর্বতন জ্ঞান হয়তো যথেষ্ট হবে না। এই সময়টাতেই আমার মনে পড়ল আমার গুরুদেবের কথা। তিনি প্রায় 1 দশকেরও বেশি সময় ধরে লোকচক্ষুর আড়ালে এক নির্জন পাহাড়ে সাধনা করছেন। তিনিই একমাত্র ব্যক্তি যিনি আমাকে এই নতুন ধরনের অশুভ শক্তির বিরুদ্ধে দিশা দিতে পারতেন। আমি আর দেরি না করে বংশী কাকার কাছ থেকে বিদায় নিলাম আর পাহাড়ের দিকে রওনা দিলাম। দুর্গম পথ, গভীর জঙ্গল আর বিপদ সংকুল চড়াই উত্তরাই পেরিয়ে 3 দিন পর আমি গুরুদেবের সাধন ক্ষেত্রে পৌঁছলাম। সেখানে পৌঁছে দেখলাম গুরুদেব এক বিশাল গাছের নিচে পদ্মাসনে বসে আছেন। তার চোখ দুটো শান্তভাবে বন্ধ। মনে হচ্ছিল যেন তিনি এই পৃথিবীর ঊর্ধ্বে কোথাও উঠে গেছেন। তার শরীর থেকে এক অদ্ভুত জ্যোতি নির্গত হচ্ছিল, যা দেখে আমার সমস্ত ভয়, সমস্ত চিন্তা দূর হয়ে গেল। আমি তার পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। তিনি ধীরে ধীরে চোখ খুললেন আর আমার দিকে তাকিয়ে স্মিত হাসলেন। তিনি কোনো কথা বললেন না, কিন্তু তার চোখের গভীরে আমি আমার সমস্ত প্রশ্নের উত্তর খুঁজে পেলাম। তিনি যেন আমার মনের প্রতিটি কথা বুঝতে পারছিলেন। গ্রামে ঘটে যাওয়া সমস্ত ঘটনা তার কাছে স্পষ্ট ছিল। গুরুদেব আমাকে তার পাশে বসালেন। তারপর তিনি তার নিজের হাতের তালুর দিকে তাকিয়ে গভীরভাবে ধ্যানমগ্ন হলেন। মনে হচ্ছিল যেন তিনি আমার চোখের সামনেই এক ভিন্ন জগতে প্রবেশ করছেন। মুহূর্তের মধ্যেই তার হাতের তালু থেকে এক অদ্ভুত আলো বিচ্ছুরিত হতে লাগলো, আর সেই আলোকের মধ্যে আমি যেন কিছু রহস্যময় চিত্র দেখতে পেলাম। সেই চিত্রগুলো ছিল এক প্রাচীন নকশা, যা আমি আগে কখনো দেখিনি, কিন্তু আমার মস্তিষ্কের গভীরে সেগুলোকে যেন কেমন চেনা বলে মনে হচ্ছিল। গুরুদেব শান্ত কণ্ঠে বললেন, তারানাথ, তুমি এমন এক শক্তির মুখোমুখি হয়েছ যা মঙ্গল আর তন্ত্রের মাধ্যমে চালিত হলেও তার উৎস আরো প্রাচীন। এই আত্মা শুধু প্রতিশোধ চায় না, হে, সে এক বৃহত্তর অশুভ চক্রের অংশ হতে পারে। এর বিরুদ্ধে লড়তে হলে তোমাকে নিজের শক্তিকে বহু গুণ বাড়াতে হবে। এমন এক ক্রিয়া করতে হবে যা তোমাকে কালিকা মাতার আশীর্বাদ এনে দেবে। তিনি আমাকে একটা অদ্ভুত ক্রিয়ার নির্দেশ দিলেন। সেই ক্রিয়াটি ছিল অত্যন্ত কঠিন এবং ব্যক্তিগত। গুরুদেব আমাকে একটা নির্জন গুহায় প্রবেশ করতে বললেন, যেখানে আমি একা সেই ক্রিয়া সম্পন্ন করব। তিনি আমাকে এক বিশেষ তান্ত্রিক
তান্ত্রিক মুদ্রা এবং কিছু গুচ্ছ মন্ত্র শেখালেন, যা কোনো পুঁথিতে লেখা ছিল না, কেবল গুরু শিষ্য পরম্পরায় চলে আসছিল। তিনি বললেন যে এই ক্রিয়ার মাধ্যমে আমি আত্মিক শক্তি অর্জন করব, যা আমাকে অশুভ শক্তিকে মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় বল যোগাবে। তিনি সতর্ক করে দিলেন যে ক্রিয়াটি চলাকালীন আমি অনেক বিভীষিকাময় দৃশ্য দেখতে পারি এবং আমার মনকে তখন স্থির রাখতে হবে, নচেৎ বিপদ হতে পারে। আমি গুহার ভেতরে প্রবেশ করলাম। গুরুদেব বাইরে অপেক্ষা করছিলেন। গুহার ভেতরে ছিল গাঢ় অন্ধকার আর একটা অদ্ভুত শীতলতা। আমি তার নির্দেশ মতো তান্ত্রিক মুদ্রা ধারণ করে মন্ত্র জপ করতে শুরু করলাম। সামনে একটা আগুন জ্বেলে নিয়েছিলাম। যত মন্ত্র জপ করছিলাম ততই গুহার ভেতরে বাতাসের চাপ বাড়ছিল, আর মনে হচ্ছিল যেন হাজার হাজার অশরীরী আত্মা আমার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। আমার চোখের সামনে অদ্ভুত সব দৃশ্য ভেসে উঠছিল। মৃত্যু, ধ্বংস, বিভৎস আকৃতি। মনে হচ্ছিল যেন নরকের দ্বার খুলে গেছে। আমি আমার মনকে স্থির রাখার চেষ্টা করলাম। গুরুদেবের কথা মনে করে আমি কেবল মন্ত্র জপ করে গেলাম। প্রায় 3 ঘন্টা পর আমি অনুভব করলাম যে আমার শরীরের ভেতর দিয়ে এক অদ্ভুত শক্তি প্রবাহিত হচ্ছে। মনে হলো যেন আমার প্রতিটি শিরা উপশিরা নতুন প্রাণ শক্তিতে ভরে উঠেছে। আমার মনে হলো আমি যেন প্রকৃতির প্রতিটি স্পন্দন অনুভব করতে পারছি আর অদৃশ্য শক্তিকেও স্পষ্ট দেখতে পাচ্ছি। আমি বুঝতে পারলাম যে ক্রিয়া সফল হয়েছে। আমি কালিকা মাতার আশীর্বাদ লাভ করেছি, আর এখন আমি সেই অশুভ শক্তির বিরুদ্ধে লড়াই করবার জন্য প্রস্তুত। গুহা থেকে বেরিয়ে এসে গুরুদেবের দিকে তাকাতেই তিনি শুধু হাসলেন, একটু কোনো কথা বললেন না, কিন্তু তার সেই হাসি আমাকে সব বুঝিয়ে দিল। আমি জানতাম এবার মিতালি এবং অকালে মৃত আত্মার মুক্তির জন্য আমাকে গ্রামে ফিরে যেতে হবে এবং সেই অশুভ চক্রের মূলোৎপাটন করতে হবে। গ্রামে ফিরে এসে দেখলাম পরিস্থিতি আরো খারাপের দিকে মোড় নিয়েছে। নদীতে আর কোনো মাঝি মাছ ধরতে যাচ্ছে না, কারণ ভয়ে কেউ ঘাটের দিকেই পা বাড়াতে সাহস পাচ্ছে না। প্রতিনিয়ত অসুস্থতা আর মৃত্যুর খবর আসছিল, আর গ্রামের বাতাস যেন কোনো এক অজানা আশঙ্কায় ভারী হয়ে উঠেছিল। আমাকে দেখে বংশী কাকা স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কিন্তু তার চোখে তখন গভীর ভয়। আমি তাকে আর গ্রামের মাতব্বরদের সব খুলে বললাম, গুরুদেবের কাছ থেকে আমার নতুন করে শক্তি অর্জনের কথা, আর কিভাবে এই শক্তি দিয়ে আমরা সেই অশুভ চক্রকে ভাঙতে পারি তার ব্যাখ্যা দিলাম তাদের। আমি তাদের বোঝাতে পারলাম যে এই চোখবিহীন ছায়ামূর্তি অর্থাৎ মিতালির আত্মা মঙ্গলাখুড়ির তন্ত্রের দ্বারা চালিত হলেও সে নিজে ছিল এক নির্মম ষড়যন্ত্রের শিকার। তাকে মুক্তি দিতে হলে তার মৃত্যুর পেছনের আসল সত্যটা খুঁজে বের করতেই হবে। মিতালির নিখোঁজ হওয়ার পর তার মৃতদেহ না পাওয়ায় গ্রামের সবাই ভেবেছিল যে সে হয়তো নদীতে ডুবে মারা গেছে, কিন্তু আমার গুরুদেবের দেওয়া জ্ঞান আর আমার নিজের অন্তর্দৃষ্টি বলছিল এর পিছনে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে। আমি বংশী কাকার কাছ থেকে মিতালির জীবন সম্পর্কে আরো খুঁটিয়ে জানতে চাইলাম। তিনি আমাকে জানালেন যে মিতালি ছিল গ্রামের মৃৎশিল্পী হরিহরের একমাত্র মেয়ে। রূপে গুণে সে ছিল অতুলনীয়া। অনেকেই তাকে বিয়ে করতে চেয়েছিল, কিন্তু হরিহর তার মেয়েকে চোখের মণি করে রাখত। আর তখনই আমার মনে এক ভয়ঙ্কর সন্দেহ দানা বাঁধল। গ্রামের সবচেয়ে প্রভাবশালী এবং অর্থলোভী জমিদার প্রতাপ চৌধুরী, তার এক কুদৃষ্টি ছিল মিতালির উপর। প্রতাপ চৌধুরী ছিল নিষ্ঠুর প্রকৃতির মানুষ। তার নাকি সন্তান হচ্ছিল না।
আর সে বিশ্বাস করত যে তার বংশে কোনো অভিশাপের ফলস্বরূপই এমনটা হচ্ছে। গ্রামে জনশ্রুতি ছিল প্রতাপ চৌধুরী নাকি গোপনে তন্ত্রমন্ত্রের সাধকদের সঙ্গে যোগাযোগ রাখত, এমনকি মঙ্গলাখুড়ির সঙ্গেও তার ওঠা বসা ছিল। তো আমার তখন মনে পড়ে গেল মঙ্গলাখুড়ির মন্দিরে পাওয়া সেই হাড়ের টুকরো আর লোমের কথা। ওইগুলো যে শুধু মারণ ক্রিয়ার জন্য ব্যবহৃত হয় তা নয়, কিছু তান্ত্রিক ক্রিয়াতে সন্তান লাভের উদ্দেশ্যেও ব্যবহার করা হয়, যেখানে গর্ভধারণের জন্য বা সন্তানের প্রাণ শক্তি শোষণের জন্য নিরীহ মানুষদের বলি দেওয়া হয়। আর সেই কাকের ডাক যা সদ্যজাত শিশুদের মৃত্যুর কারণ হচ্ছিল, তা ছিল সেই অশুভ সাধনারই অংশ যা শিশুদের চিহ্নিত করত। অনেকগুলো দিন এইভাবে বিস্তর খোঁজাখুঁজির পর আমি সিদ্ধান্তে পৌঁছলাম যে প্রতাপ চৌধুরী মঙ্গলাখুড়িকে দিয়ে মিতালিকে অপহরণ করিয়েছিল, সম্ভবত তার সন্তান লাভের অশুভ উদ্দেশ্যে। মিতালিকে নির্মমভাবে বলি দেওয়া হয়েছিল আর তার চোখ দুটো উপড়ে দেওয়া হয়েছিল, হয়তো তার আত্মা পুরোপুরি যাতে শান্ত না হয় এবং তাকে সহজেই বশ করে কোনো অশুভ কাজে ব্যবহার করা যায় সেই কারণে। মঙ্গলাখুড়ি হয়তো আত্মাকে বশ করে প্রতাপ চৌধুরীর জন্য কাজ করিয়েছিল, বা তাদের দুজনের অশুভ তন্ত্রের প্রভাবে ওই অতৃপ্ত আত্মা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছিল। প্রতাপ চৌধুরী বিশ্বাস করত যে মিতালির মতো রূপবতী মেয়ের আত্মাকে বশ করতে পারলে তার অভিশাপ কেটে যাবে এবং সে সন্তান লাভ করবে। সুরেশ আর নিধুর মৃত্যুর পেছনেও সেই একই কারণ ছিল। মিতালির আত্মা প্রতিশোধ নিচ্ছিল আর মঙ্গলাখুড়ির তন্ত্র শক্তি তাকে সেই কাজে সাহায্য করছিল। সত্যটা উন্মোচিত হওয়ার পর আমার রক্ত যেন ফুটে উঠল। এইবার আর শুধু আত্মার মুক্তি নয়, এর পিছনে থাকা আসল অপরাধীকেও শাস্তি দিতে হবে। আমি বংশী কাকার গ্রামের কিছু সাহসী যুবককে সঙ্গে নিয়ে সন্ধ্যার সময় প্রতাপ চৌধুরীর বাড়ির দিকে রওনা দিলাম। ততক্ষণে গ্রামে এই খবর ছড়িয়ে পড়েছে যে আমি মিতালির হত্যাকারীকে খুঁজে বের করেছি। প্রতাপ চৌধুরী বাড়ির ভেতরেই ছিল। আমাকে দেখে তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে আমাকে দেখে প্রথমে অস্বীকার করার চেষ্টা করল, কিন্তু আমি যখন আমার নতুন প্রাপ্ত শক্তি এবং জ্ঞান দিয়ে এক এক করে প্রমাণগুলো তার সামনে তুলে ধরলাম, তখন তার মুখ থেকে আর কথা সরল না। তার চোখ দুটো ভয়ে বিস্ফারিত হয়ে উঠল। আমি তাকে বললাম যে তার এই অপকর্মের ফলস্বরূপ মিতালির আত্মা গ্রামের উপর তাণ্ডব চালাচ্ছে আর তারও শাস্তি অনিবার্য। ঠিক সেই মুহূর্তে আমার চারপাশের বাতাস ঠান্ডা হয়ে গেল আর একটা তীব্র মর্মভেদী কান্নার শব্দ ভেসে এলো। প্রতাপ চৌধুরীর মুখ ভয়ে বিকৃত হয়ে গেল। সে দেখল প্রাসাদের মূল দরজার সামনে সেই চোখবিহীন ছায়া মূর্তি দাঁড়িয়ে আছে। আত্মা তখনও শান্ত হয়নি। সে তার হত্যাকারীকে চিনতে পেরেছিল। প্রতাপ চৌধুরী ভয়ে চিৎকার করে উঠে জ্ঞান হারালো। তার মুখে তখনও সেই ভয়ঙ্কর বিভীষিকার ছাপ। আমাদের কৌতূহল তখন সীমা ছাড়িয়েছে। উনি পাসিংশ সিগারেট ধরিয়ে বলতে লাগলেন গল্পের বাকি অংশ। প্রতাপ চৌধুরী জ্ঞান হারানোর পর তার শরীরটা নিথর হয়ে পড়েছিল। বংশী কাকা আর যুবকেরা ভয়ে দূরে সরে দাঁড়িয়েছিল। আমি শান্তভাবে তার দিকে তাকিয়ে রইলাম, কারণ আমি জানতাম যে খেলা তখনও শেষ হয়নি। কিছুক্ষণ পর প্রতাপ চৌধুরী ধীরে ধীরে চোখ মেলল। তার চোখে তখনও সেই বিভীষিকার ছাপ স্পষ্ট। সারাটা শরীর তার থরথর করে কাঁপছিল, যেন একটা দুঃস্বপ্ন থেকে জেগে উঠেছে সে। কিন্তু সেই দুঃস্বপ্ন তখনও বাস্তব। আমি প্রতাপ চৌধুরীর দিকে ঝুঁকে বললাম, প্রতাপ,
তোমার পাপের প্রায়শ্চিত্ত করার সময় এসেছে। স্বীকার করো, স্বীকার করো, তুমি মিতালিকে হত্যা করেছো। তোমার লোভ আর ক্ষমতা তোমার সর্বনাশ করেছে। যদি তুমি এখন তোমার ভুল স্বীকার না করো, তবে মিতালির আত্মা কখনোই শান্তি পাবে না, আর তুমি ওই পাপের বোঝা নিয়ে অনন্তকাল ধরে ঘুরতে থাকবে। স্বীকার করো প্রতাপ, স্বীকার করো। প্রতাপ চৌধুরী কাঁদতে কাঁদতে মাথা নাড়ল। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল। সে ভাঙা ভাঙা গলায় বলতে শুরু করলো, আমি 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 মিতালিকে, হ্যাঁ, আমি মেরেছি। মঙ্গলা খুড়ি আমাকে বলেছিল সন্তান হবে। সে চোখ তুলে নিয়েছিল। আমাকে বলেছিল তার আত্মা আমার সন্তান আনবে। আমার মুখে তখন কোনো অভিব্যক্তি ছিল না। প্রতাপ চৌধুরীর স্বীকারোক্তি শুনে বংশী কাকা আর বাকিরা শিউরে উঠল। তাদের মনে হচ্ছিল যেন এক বিশাল কালো ছায়া তাদের চারপাশ থেকে সরে যাচ্ছে। সত্যের আলোয় সব কিছু উন্মোচিত হচ্ছিল। প্রতাপ চৌধুরী যখন তার অপরাধ স্বীকার করে চলেছে, ঠিক সেই মুহূর্তে আমার চারপাশের বাতাস আবার ঠান্ডা হয়ে এলো। এবার আর কান্নার শব্দ নয়, একটা তীব্র অস্থির বাতাস বয়ে গেল। প্রতাপ চৌধুরীর চোখ বিস্ফারিত হলো। সে এক অদ্ভুত ভয়ার্ত দৃষ্টি নিয়ে আমার পেছনে তাকালো। আমিও তাকালাম। দেখলাম বাড়ির মূল দরজার সামনে সেই চোখবিহীন ছায়ামূর্তি আবার এসে দাঁড়িয়েছে। এবার সে কাঁদছে না, তার পুরো অবয়বটা যেন এক তীব্র ক্রোধে কাঁপছে। আমি বুঝতে পারলাম মিতালির আত্মা প্রতাপ চৌধুরীর শেষ পরিত্রাণ চায় না। সে শুধু তার প্রাপ্য বিচার চায়, প্রাপ্য বিচার। আমি কিছু বলার আগেই চোখের পলকে ছায়ামূর্তিটি প্রতাপ চৌধুরীর দিকে এগিয়ে এলো। প্রতাপ চৌধুরী চিৎকার করার চেষ্টা করলো, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বেরোল না। আমরা সবাই ভয়ে সরে গেলাম দূরে, আর সকলের চোখের সামনে সেই ছায়ামূর্তিটি তার অদৃশ্য হাতে প্রতাপ চৌধুরীর ঘাড়টা ধরল, আর একটা বিকট শব্দ করে তার ঘাড়টাকে ভেঙে দিল। নিথর হয়ে প্রতাপ চৌধুরীর দেহটা মেঝেতে লুটিয়ে পড়ল। মুহূর্তের মধ্যে ছায়ামূর্তিটি মিলিয়ে গেল দূরে, যেন বাতাসে মিশে গেল। ঘরের ভিতরে একটা গাঢ় নিস্তব্ধতা নেমে এলো। বংশী কাকা আর বাকি যুবকরা ভয়ে কাঁপছিল। তাদের চোখে তখনও চরম আতঙ্ক আর বিস্ময়। তারা দেখল কিভাবে এক অশরীরী আত্মা তার হত্যাকারীর বিচার করল। প্রতাপ চৌধুরীর মৃত্যুর পর আমি বুঝলাম যে মিতালির আত্মা অবশেষে শান্তি পেয়েছে, কিন্তু গ্রামের উপর থেকে অশুভ প্রভাব পুরোপুরি দূর হয়নি। মঙ্গলা খুড়ির তন্ত্রের যে মূল শক্তি ছিল তা তখনও গ্রামে বিরাজ করছিল। আমি বংশী কাকার বাকিদের নিয়ে দ্রুত গ্রামের শিব মন্দিরের দিকে রওনা হলাম। এইবার আমার প্রয়োজন ছিল এক দৈব শক্তির আশীর্বাদ, যা এই অশুভ প্রভাবকে সম্পূর্ণরূপে নির্মূল করতে পারে। আমরা যখন শিব মন্দিরে পৌঁছলাম তখন রাত প্রায় শেষ। আমি মন্দিরের ভেতরে প্রবেশ করলাম। চারপাশে একটা অদ্ভুত প্রশান্তি অনুভব করলাম। চোখ বন্ধ করে আমি মহাদেবের গুচ্ছ মন্ত্র জপ করতে শুরু করলাম, যা গুরুদেবের কাছ থেকে আমি পেয়েছিলাম। সমস্ত শক্তি দিয়ে আমি মহাদেবের কাছে প্রার্থনা করলাম যেন তিনি গ্রামকে এই অশুভ প্রভাব থেকে মুক্ত করেন। মন্ত্র জপ করতে করতে আমি একটা কলসি ভর্তি জল নিলাম, আর সেই মন্ত্রপুত জল মন্দিরের শিবলিঙ্গের উপর অর্পণ করলাম। জল শিবলিঙ্গ স্পর্শ করতেই মন্দির থেকে এক অদ্ভুত উজ্জ্বল আলো বিচ্ছুরিত হল, আর সারা গ্রামে একটা স্নিগ্ধ পবিত্র বাতাস বয়ে গেল। মনে হলো যেন গ্রামের প্রতিটি অণু পরমাণু পবিত্র হয়ে উঠেছে। সেই মুহূর্তে আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম। সেই মুহূর্তে থেকে গ্রামে সব স্বাভাবিক হয়ে গেল।
আর কোনো অস্বাভাবিক ঘটনা ঘটল না, কোনো কাকের ডাক শোনা গেল না, কোনো শিশু অসুস্থ হলো না, আর নদীর ঘাটেও আর কোনো অশুভ ছায়া দেখা গেল না। গ্রাম যেন এক দীর্ঘ অন্ধকার দুঃস্বপ্ন থেকে জেগে উঠল। মিতালির আত্মা মুক্তি পেল, আর গ্রামের মানুষজন অশুভ শক্তির প্রভাব থেকে সম্পূর্ণরূপে মুক্ত হল। কিন্তু তবুও আমার মনে একটা প্রশ্ন করছিল, মঙ্গলা খুড়ির মতো একজন সাধারণ গ্রাম্য মহিলা কিভাবে এত শক্তিশালী তন্ত্রবিদ্যা আয়ত্ত করেছিলেন? তো এই প্রশ্নের উত্তর খুঁজতে আমি গ্রামের সেই প্রাচীন শিব মন্দিরের বৃদ্ধ শিব ভক্ত পুরোহিতের কাছে গেলাম। তিনি অনেক দিন ধরে এই মন্দিরের দেখভাল করতেন এবং গ্রামের ইতিহাস সম্পর্কে তার ভালোই জ্ঞান ছিল। আমি তাকে মঙ্গলা খুড়ির কথা, তার তন্ত্র সাধনার কথা আর প্রতাপ চৌধুরীর সঙ্গে তার যোগাযোগের কথা বললাম। শুনে পুরোহিত মশাই কিছুক্ষণ চুপ করে থাকলেন। তারপর একটা গভীর দীর্ঘশ্বাস ফেলে বললেন, তারানাথ, মঙ্গলা খুড়ি আসলে গ্রামেরই এক প্রান্তিক পরিবারের মেয়ে ছিল। ছোটবেলা থেকে সে ছিল অত্যন্ত জেদি আর একরোখা স্বভাবের। তার জীবনে ঘটেছিল এক ভয়ানক বিষাদময়। তার একমাত্র সন্তান, একটি সদ্যজাত কন্যা, গুরুতর অসুস্থ হয়ে মারা যায়। গ্রামের কবিরাজ বা ডাক্তার কেউই তাকে বাঁচাতে পারেনি। সেই শোক আর হতাশা থেকে মঙ্গলা মানসিক ভারসাম্য হারাতে শুরু করে। সে বিশ্বাস করতে শুরু করে যে তার সন্তানকে গ্রামেরই কিছু লোক ষড়যন্ত্র করে মেরে ফেলেছে এবং তার উপরে গ্রামের সকলেরই একটা অশুভ প্রভাব আছে। পুরোহিত মশাই আরো বললেন, সেই সময় এক অজ্ঞাত কুলশীল সাধক গ্রামে এসেছিল। সে নাকি অদ্ভুত সব মন্ত্রতন্ত্র জানত। মঙ্গলা তার কাছে গিয়েছিল তার সন্তানের মৃত্যুর প্রতিশোধ নিতে। সেই সাধক মঙ্গলার দুর্বলতার সুযোগ নিয়ে তাকে তন্ত্র সাধনার অন্ধকার পথে চালিত করে। সে মঙ্গলাকে এমন কিছু মন্ত্র শিখিয়েছিল যা মানুষের ক্ষতি করার জন্য ব্যবহৃত হয়। সে মঙ্গলাকে বোঝায় এই তন্ত্রের মাধ্যমে সে মৃত সন্তানের আত্মাকে ফিরিয়ে আনতে পারবে এবং যারা তার সন্তানের মৃত্যুর জন্য দায়ী তাদের শাস্তি দিতে পারবে। কিন্তু আসলে সেই সাধক মঙ্গলার শোককে ব্যবহার করে নিজের অশুভ উদ্দেশ্য চরিতার্থ করতে চেয়েছিল। মঙ্গলা ধীরে ধীরে সেই সাধকের হাতের পুতুল হয়ে ওঠে। সে গ্রামে নানা ধরনের অশুভ ক্রিয়া শুরু করে, যা প্রথম দিকে শুধু প্রতিশোধের উদ্দেশ্যে ছিল, কিন্তু পরে তার ক্ষমতা এবং লোভ বাড়তে শুরু করে। সে বিশ্বাস করতে শুরু করে অন্যের প্রাণশক্তি শোষণ করে সে নিজের ক্ষমতা বাড়াতে পারবে, এমনকি মৃত সন্তানকেও ফিরিয়ে আনতে পারবে। প্রতাপ চৌধুরী যে সন্তান লাভের জন্য মরিয়াছিল, সেও মঙ্গলার এই তন্ত্র শক্তির কথা জানতে পারে এবং তাকে নিজের কাজে লাগাতে চায়। মঙ্গলা প্রতাপের কাছ থেকে টাকা নিয়ে তার জন্য কাজ করত, আর সেই কাজেরই একটি অংশ ছিল মিতালিকে বলি দেওয়া। মঙ্গলা আসলে নিজেই ছিল একরকম শিকার। তার শোক আর একজন অশুভ সাধকের প্রভাবে সে এই অন্ধকার পথে পা রেখেছিল। তার আত্মা তাই মিতালির আত্মাকে ব্যবহার করেছিল, হয়তো নিজের না পাওয়া প্রতিশোধের জন্য অথবা নিজের সন্তানের জন্য। তোমার প্রচেষ্টায় আজ গ্রাম মুক্তি পেয়েছে, মিতালির আত্মা শান্তি পেয়েছে, আর হয়তো মঙ্গলার আত্মাও তার ভ্রম থেকে মুক্তি পেয়েছে। তারানাথের গল্প শেষ হল, কিন্তু তার রেশ আমাদের মনে এক নতুন চিন্তার দিগন্ত খুলে দিল, যা হয়তো সহজে কাটবে না। ঠাকুরমশাই, আপনার কথাগুলো না সত্যি অসাধারণ। এই ধরনের ঘটনাগুলো আমাদের জীবন এবং আত্মার সম্পর্ক নিয়ে নতুন করে ভাবতে শেখায়। কিশোরী মুগ্ধ হয়ে বলল, ঠাকুরমশাই, আপনার জীবনের এই অভিজ্ঞতাগুলো আমাদের অনেক কিছু শিখিয়ে দিল।